প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। সকলকে স্বাগত জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি বরুণ কুমার মল্লিক, প্রভাষক, ভূগোল ও পরিবেশ, ঝাউডাঙ্গা কলেজ, সদর সাতক্ষীরা। বিষয় পরিচিতি, শ্রেণী ডিগ্রি দ্বিতীয় বর্ষ, চতুর্থ পত্র, বিষয় বাংলাদেশের ভূগোল, অধ্যায় দ্বিতীয়, পরিচ্ছেদ 2.3 নদী ব্যবস্থাপনা পদ্ধতি। আজকের বিষয় বাংলাদেশের নদী ব্যবস্থার ইতিকথা আলোচনা করো। ভূমিকা: নদী ব্যবস্থা বলতে পানির সাথে নদীর যে সম্পর্ক, নদীর বিভিন্ন অবস্থানের সঠিক পর্যায়ে রাখতে যা ব্যবহার করা হয় তাই নদী ব্যবস্থা। নদীমাতৃক দেশ হিসেবে এদেশে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, ধলেশ্বরী, তিস্তা, গোমতী ইত্যাদি রয়েছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন নদী কিভাবে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের যে ভূমি গঠন করেছে সে সম্পর্কে আলোচনা করব। নদী ব্যবস্থার ইতিকথা। বাংলাদেশের নদী ব্যবস্থার ইতিকথা পর্যায়ক্রমে আলোচনা করা হলো। প্রাচীন কোয়াটারনারি যুগে বাংলাদেশ পশ্চিম বাংলার কিছু অংশ নিয়ে বঙ্গ অববাহিকা কয়েকটি স্থানে প্লাইস্টোসিন উপযুগের চত্বর বা সোপান এলাকা হিসেবে চিহ্নিত করেছেন। বাংলাদেশের দক্ষিণে হবিগঞ্জের কয়েকটি পাহাড়, মধুপুর ও ভাওয়ালের গড়, বরেন্দ্রভূমি কয়েকটি পাহাড় কোয়াটারনারি যুগে তৈরি হয়েছে। প্লাইস্টোসিন যুগ: বরেন্দ্রভূমির পূর্বে করতোয়া এবং পশ্চিমে মহানন্দা দ্বারা বেষ্টিত পুনর্ভবা, আত্রাই ও সোপ যমুনা বরেন্দ্রভূমি 4 ভাগে ভাগ করেছে। মহানন্দা পুনর্ভবার মধ্যবর্তী অংশ ভারতীয় মালদহ জেলায় অবস্থিত। এই যুগে নদী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তোমরা এখানে 1947 সালের পূর্বে বাংলাদেশের একটা ম্যাপ দেখতে পাচ্ছ, যেখানে নেপাল, আসাম, বিহার, ছোটনাগপুর, উড়িষ্যা এর মধ্যবর্তী অঞ্চলে এই বাংলাদেশ অবস্থিত ছিল। এখানে মেদিনীপুর, হুগলি, বীরভূম, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ ইত্যাদি স্থানগুলো বিভিন্ন নদী দ্বারা বাহিত পলি দিয়ে সৃষ্টি হয়েছে। প্লাইস্টোসিন কালের সিলেট অববাহিকা। সিলেট অববাহিকা এবং ব্রহ্মপুত্র উপত্যকা অবনমনের ফলে ভারসাম্য রক্ষা করার জন্য মধুপুর ও ভাওয়ালের গড় উত্থিত হয়েছে। লাক্ষা, বাইজাত, করেয়া, সুতিয়া, মোহরি, বানার এই এলাকার নদী এবং এর নদী ব্যবস্থা। এখানে তোমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছ, যেখানে এটা মধুপুর ও ভাওয়ালের গড়, যেখানে ব্রহ্মপুত্র এবং এর উপত্যকায় যে সমস্ত ভূমি গঠন হয়েছে সেখানকার একটা মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখানে শীতলক্ষ্যা নদী, আত্রাই নদী, ধলেশ্বরী নদী, বানার নদী এবং পুরাতন ব্রহ্মপুত্রের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। হেলোসিন বা সাম্প্রতিক কাল। আজ থেকে 10,000 বছর আগে বাংলাদেশের সমভূমি অঞ্চলের ভূসংস্থানে ব্যাপক পরিবর্তন ঘটেছে। বঙ্গ অববাহিকায় গঙ্গা, মেঘনা, যমুনা ইত্যাদি নদী বারবার এদের পথ পরিবর্তন হতে থাকে এবং এখানকার ভূমিও গঠন হতে থাকে।
তোমরা বাংলাদেশের নদ নদীর প্রধান নদ নদীর একটা চিত্র এখানে দেখতে পাচ্ছ। এখানে বাংলাদেশ পুরো জালের মতো ছড়িয়ে আছে বাংলাদেশের নদীগুলো, এবং এই প্রধান নদী এখানে সাধারণত গঙ্গা ছিল, এবং গঙ্গার পরে যমুনা, যমুনার পরে মেঘনা। পূর্বে ব্রহ্মপুত্র নদী ছিল, সেটা পরবর্তীতে স্থান পরিবর্তন করে যমুনা এখন রূপ ধারণ করেছে। এবং যে সমস্ত অঞ্চলে যে অঞ্চল দিয়ে ব্রহ্মপুত্র প্রবাহিত হয়েছিল ওই সমস্ত অঞ্চল এখন পলি জমে ভূমি তৈরি হয়েছে, জমি তৈরি হয়েছে। সুতরাং বিভিন্ন সময়ে বিভিন্ন গতি পরিবর্তনের ফলে বাংলাদেশে এর ভূ গঠন তৈরি হয়েছে সাধারণত গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীবাহিত পলি দ্বারা। এখানে একটা টলেমির মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ। 2000 বছর আগে টলেমি তার বিখ্যাত মানচিত্রে দক্ষিণের দ্বীপগুলো দেখিয়েছেন, সেখানে ম্যানগ্রোভ গাছের শিকড়ের উপস্থিতি দেখিয়েছেন। মাত্র 4000 বছর আগে ও বঙ্গোপসাগরের খাড়িগুলো ঢাকা পর্যন্ত সম্প্রসারিত ছিল। বরিশাল, লক্ষ্মীপুর, যশোর ইত্যাদি এলাকায় বিশাল দ্বীপপুঞ্জ ছিল। আমরা বাংলাদেশের সাধারণত বিশেষ করে বরিশাল এবং যশোর যে অঞ্চল এবং ঢাকা, এই অঞ্চলগুলো তখন দ্বীপের আকারে ছিল। এবং টলেমি মানচিত্রে আমাদের ম্যানগ্রোভ বন, বর্তমানে যে সুন্দরবন, এই বনের মানচিত্র তিনি দেখিয়েছেন তার মানচিত্রে। পূর্ব বাংলার প্রধান ভূমি গঠন। গঙ্গা দক্ষিণ বাংলার এবং ব্রহ্মপুত্র মধ্য ও পূর্ব বাংলার প্রধান ভূমি গঠনকারী নদী। এখানে তোমরা মানচিত্রে দেখতে পাচ্ছ গঙ্গা এলাহাবাদ, দিল্লি এবং পাটনা, কোশি ইত্যাদি হয়ে এখানে পদ্মারূপে বাংলাদেশে প্রবেশ করেছে। এবং ব্রহ্মপুত্র বর্তমানে যমুনা এই রূপে দেখা যাচ্ছে, এবং এই যমুনা এবং ব্রহ্মপুত্র নদী মেঘনা রূপে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। 4000 বছর আগে বা তার বেশি সময়ে গঙ্গা পশ্চিম থেকে পূর্বে এবং পুনরায় পশ্চিমে পশ্চাৎ গতিশীল হয়ে বদ্বীপ গঠনে নিয়োজিত ছিল। ত্রয়োদশ শতাব্দীতে এই এলাকায় মুসলিম রাজ্য থাকা অবস্থায় গঙ্গার প্রধান শাখা নদী মধুমতি ও হুগলি নামে পরিচিত ছিল। এখানে গঙ্গার দুটো নদী শাখা নদী ছিল, সে প্রধান দুটি শাখা নদী ছিল, একটা হচ্ছে মধুমতি এবং দ্বিতীয়টা হচ্ছে হুগলি। দক্ষিণ দিকে উত্তর শাহবাজপুর স্থলভাগ প্রথমে দক্ষিণ দিকে উত্তর শাহবাজপুর পর্যন্ত এবং দক্ষিণ শাহবাজপুর পর্যন্ত সম্প্রসারিত ছিল। 1772 সালে তদানীন্তন বাংলায় একটি ভূমিকম্প হয়েছিল। ব্যাপক ক্ষতিকারক এই ভূমিকম্পের ফলে মধুপুর এলাকা উত্থিত হয়। এখানে মধুপুরের গড়ের একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখানে বানার নদী এবং এই পাশে আছে লৌহজং নদী, আত্রাই নদী উত্তরে এবং শীতলক্ষ্যা নদী পূর্বে, তুরাগ নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। ধলেশ্বরী নদী আছে মানিকগঞ্জের পাশে, ধলেশ্বরী নদী। তবে এই সমস্ত নদীর মাঝখানে তোমরা মধুপুরের গড় এবং মধুপুর গড় অঞ্চল এখানে উত্থিত হয়েছিল ভূমিকম্পের ফলে। যখন বাংলায় ভূমিকম্প হয় তখন মধুপুর এই অঞ্চলটা উত্থিত হয়েছিল। ত্রয়োদশের চোরাঘাট অতিক্রম। হিমালয় থেকে উৎপন্ন এই নদীটি ত্রয়োদশ খ্রিস্টাব্দে চোরাঘাট অতিক্রম করে আত্রাই হুরা সাগরের সাথে এবং পরে পুরাতন গঙ্গার সাথে মিলিত হয়েছিল। বর্তমানে বগুড়ার করতোয়া এই খাতেরই অংশ। ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর প্রবাহ। ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর প্রবাহ দিয়ে সমৃদ্ধ উচ্চ মেঘনা ঘাট নলের কাছে পদ্মার কাছে মিলিত হয়েছে। এখান থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত এই বিশাল নদী মেঘনা নামে পরিচিত।
সিলেট জেলার সুরমা, কুশিয়ারা প্লাবনভূমির মধ্য দিয়ে মনুখিয়ায় প্রভৃতি নদী প্রবাহিত হয়েছে। এই এলাকায় 112.5 বর্গ কিলোমিটার আয়তনের হাওর রয়েছে। বাংলাদেশের নদী ব্যবস্থার রীতিকথা তোমরা এই আলোচনা থেকে যা বুঝেছো সে সম্পর্কে তোমরা বারবার দেখবে, পড়বে এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে। শুভকামনা রইল সকলকে, ধন্যবাদ।